2026 ব্যাচের যত ভাই এবং আপুরা আছো, তোমাদের বাংলা প্রথম পত্রের বাংলা প্রথম যে গদ্য আছে, গদ্যের সর্বপ্রথম গল্প কোনটা? প্রত্যবকার। এই প্রত্যবকার লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই প্রত্যবকার গল্পটা আমি তোমাদের এত শর্টকাটে এবং সুন্দরভাবে বোঝাবো যে তোমরা কি করবে, যে এই প্রত্যবকার থেকে যদি তোমাদের সৃজনশীল আসে, তোমরা এই সৃজনশীল তোমরা 10 না পেলেও, যেহেতু সৃজনশীলে 10 পাওয়া খুবই কঠিন, 10 না পেলেও তোমাদের আমি 8 পাওয়াবই ভাই। কত পাবো? 8 পাওয়াবই। 8 মার্ক তোমাদের আমি পাওয়াবই, যেহেতু 10 মার্ক, এই 10-এ তোমাদের আমি 8 পাওয়াবই। 10-এ 10 পাওয়া খুবই কঠিন বিষয়, কিন্তু আমি যে শর্টকাটে দেখাবো, এই শর্টকাটে 10-এ 10 পাওয়াটা একটু কষ্ট হবে একটু, কিন্তু তুমি 8-এ 8, এটা আমি 8-এ 8 তোমাদের আমি কনফার্ম করে দিতে পারবো, যদি এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসে এবং যদি এমসিকিউ আসে। তোমরা এই প্রত্যেককার গল্প থেকে যদি তোমাদের এমসিকিউ এবং হচ্ছে সৃজনশীল আসে, তোমরা যদি না দিতে পারো তারপরে আমাকে বলবে, ঠিক আছে ভাই? তো আমরা মূল ক্লাসে চলে যাই ভাই। তোমাদের জন্য দেখো ভাই, আমি এত শর্টকাট এবং সুন্দরভাবে তোমাদের জন্য আমি লিখে রেখেছি সব কিছু, যাতে তোমাদের কাছে সব কিছু একবারে বুলেটের গতিতে শেষ হয়ে যায় ভাই, বুঝছো? শেষ হয়ে যায় ভাই। মাঝে মধ্যে যদি আমাদের, যেহেতু আমি গ্রামে বাস করি ভাই, আমার গ্রামে থাকি, যদি কোনো রকম গ্রামের ভাষাগুলো এসে পড়ে, আসাটাই স্বাভাবিক, যেহেতু আমি গ্রামে সবসময় বসবাস করি। যদি এসে থাকে তোমরা সেটা বুঝে নিবে, আশা করি বুঝবে। এত তো গ্রামীণ ভাষা না যে তোমরা বুঝবে না। তো আমরা কোন গল্পটা পড়বো ভাইয়া? প্রত্যবকার। এই গল্পটা পড়বো। প্রত্যবকার গল্প লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয়? গদ্যের জনক। তোমরা এগুলো সব কিছু নোট করে রাখবে, আমি যা যা পড়াবো তোমরা সব কিছু নোট করে রাখবে। তো এই প্রত্যবকার গল্পের লেখক কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি হচ্ছেন বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক, এগুলো তুমি নোট করে রাখো। এগুলো তো আর আন্ডারলাইন করার কোন মানে নেই, কেননা আমি যেগুলো লিখেছি সবই খুবই ইম্পর্টেন্টগুলো, ঠিক আছে? তবে আমরা এখন দেখবো হচ্ছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, তারপরে হচ্ছে জন্ম তারিখ, মূল নাম, এগুলো সব কিছুই তার এখানে কথা হবে। তো জন্মস্থান কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। তার জন্ম তারিখ হচ্ছে 26শে সেপ্টেম্বর 1820 সালে। কত? 26শে সেপ্টেম্বর 1820 সালে তার জন্মগ্রহণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। আর তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে না, এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। এটা তাকে মানুষ ভালোবেসে বিদ্যাসাগর বলে, ঠিক আছে? আর কথা আছে, তিনি নাকি যে একটি বই পড়লে, যে বইটা তিনি পড়েছেন সেই বইয়ের পৃষ্ঠাটা তিনি উল্টে বা ছিঁড়ে ফেলেছেন, কেন? তাই ওটা একবার মাথায় একবার গেঁথে পড়ছে। তোমাদের এরকম করে পড়তে হবে, তাহলে তোমরা বিদ্যাসাগর হয়ে যাবে, বুঝছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো তোমরা হয়ে যাবে। আর দেখো এখানে বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে বিদ্যাসাগর যে এইটা উপাধি, এটা হচ্ছে তার উপাধি ভাই। তার যে বিদ্যাসাগর যে পদবী, এটা হচ্ছে একটা উপাধি। তো কোন নামে তাকে পরিচিতি? তার কিছু নামে পরিচিতি আছে, সেটা হচ্ছে দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামে পরিচিত ভাই, বুঝছো? আর তার গ্রন্থসমূহ কোনগুলো? বেতার, পঞ্চবিংশতি, ব্যাকরণ ক্রমদি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, একদ্বৈত প্রস্তাব, আছে সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং জন্ম এবং মৃত্যু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বেশি মুখস্থ করবে। তারপর হচ্ছে মৃত্যু তারিখ কত? 1891 সালের 21শে জুলাই। 1891 সালের 21শে জুলাই। 1891 সালের 21শে জুলাই। এখন হচ্ছে আমরা মূল গল্পের প্রকাশ দিই। মূল গল্পে মূলত আমরা এভাবে পার্ট করে শিখবো। মূল গল্পের চরিত্র কয়টি? মূল গল্পের চরিত্র হচ্ছে 3 জন। একজন হচ্ছে খলিফা মামুন, যিনি হচ্ছে শাসনকর্তা একটা রাজ্যের। খলিফা মামুন বলতে এখানে, খলিফা বলতে রাজা বোঝায় এখানে। তো রাজা হচ্ছে মামুন। তারপর হচ্ছে আলী ইবনে আব্বাস, তার হচ্ছে একজন হচ্ছে সহচারী বা তার একজন কর্মকর্তা এই খলিফা মামুনের। আর তার সাথে আরেকটা হচ্ছে ডেমাস্কাস নগরের এক ব্যক্তি। এই 3 জন ব্যক্তি নিয়েই মূল গল্পটা। তার হচ্ছে এই মূল বিষয় কি এই গল্পের মূল বিষয়টা কি? উপকার করা। এই প্রত্যবকার গল্পে প্রত্যবকার শব্দ হচ্ছে, শব্দ অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। আর এখানে বিভিন্ন স্থানের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন স্থান হচ্ছে খলিফা মামুন শাসনকর্তা ছিলেন বাগদাদের কথা বলা হয়েছে, বাগদাদ ছিলেন ইরাকের রাজধানী। আবার হচ্ছে ডেমাস্কাসের কথা বলা হয়েছে, দামেস্ক নামে এখন পরিচিত, দামেস্ক সিরিয়ার রাজধানী। আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা এগুলো চাইলে তোমরা নোট করে ফেলতে পারো, তোমার বই এগুলো নোট করতে পারবে, ঠিক আছে ভাইয়া? নোট করে রেখেছি ভাইয়া, যাতে তোমাদের যেন সুবিধা হয়, আমার জন্য সুবিধা হয় তোমাদের বোঝাতে। তো কিছু শব্দার্থ তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যুপকার অর্থ উপকার করা। এটা খুবই ইম্পর্টেন্ট বা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে, বা এই অধ্যায় থেকে সৃজনশীল, বা অধ্যায় বলে ফেলছি, এই পার্ট থেকে যদি তোমাদের সৃজনশীল এসে পড়ে, সৃজনশীল এটা আসবেই। মনোবলম্বন অর্থ হচ্ছে নীরবতা পালন। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। ডেমাস্কাস অর্থ দামেস্ক অর্থ হচ্ছে সিরিয়ার রাজধানী। বাগদাদ অর্থ বর্তমান ইরাকের রাজধানী। ভুল হয়েছে বানান, তো তোমরা এটা বুঝে নেবে। এগুলো আমি বোঝাচ্ছি না কেন, এগুলো বোঝার, এটা শব্দের অর্থ তো বোঝারই কথা। তো তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তা হচ্ছে পাঠ পরিচিতি, এটা হচ্ছে সংকলন করা হচ্ছে আখ্যান মঞ্জুরির 2য় ভাগ থেকে। এই আখ্যান মঞ্জুরি এটা কত সালে রচনা করা হয়? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1868 খ্রিস্টাব্দে। 1868 খ্রিস্টাব্দে। এই গল্পের মূল বিষয়সমূহ, এই গল্প যে আছে, এই গল্প তো তোমাদের পুরাটা পড়ার কোনো দরকার নেই ভাই, আমি এত শর্টকাটে তোমাদের দেখাবো। দেখো আমি এত শর্টকাটে তোমাদের দেখাবো, তোমাদের মূল গল্প পড়ার কোনো দরকার নেই, এত কষ্ট করে পড়ার কোনো দরকার আছে?
তোমরা শুধু এই পয়েন্টগুলো মনে রাখো, এই পয়েন্ট মনে রাখলে তোমরা সৃজনশীল সমাধান করতে পারবে ভাই। আর আমি কিন্তু তোমাদের চ্যালেঞ্জ দিয়েছি কত 10-8 তোমাদের পাওয়াবো ভাই। এই প্রত্যেককার গল্প থেকে যদি কোনো সৃজনশীল বা এমসিকিউ আসে, তোমরা এমসিকিউ তো পাবেই, কিন্তু আবার হচ্ছে সৃজনশীলও পাবে। সেই চ্যালেঞ্জ তোমাদের আমি দিচ্ছি। এভাবে প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতা আমি তোমাদের চ্যালেঞ্জের সাথে পড়াবো, এবং কি তোমাদের উপন্যাসও আমি তোমাদের দেখাবো ভাইয়া। তোমাদের যেহেতু তোমাদের এসএসসি 2026 পরীক্ষার আর কিছুটা দিন আছে, তো তাদের জন্য এত শর্টকাটে এবং শর্টভাবে পড়লে তোমাদের এখন তো আর এত বিস্তারিত পড়ার কোনো সময় নেই। বিস্তারিত কীভাবে পড়বে ভাই, এত কি সময় আছে? আর মাত্র কয়টা দিন, 42-43টা দিন আছে। এখন কি এত বিস্তারিত পড়ার কোনো সময় আছে? তোমাদের এখন খালি চোখ বুলে যেতে হবে কীভাবে কি হলো এই বিষয়। তো এই গল্পের মূল বিষয় কি? দুজন মহৎ ব্যক্তির কাহিনী। দুজন মহৎ ব্যক্তি কোনগুলো? একজন হচ্ছে আলী ইবনে আব্বাস, আরেকজন হচ্ছে দামেস্কাস শহরের একজন ব্যক্তি। আর হচ্ছে দুজনের মধ্যে একজন নিঃস্বার্থ উপকারী। এই দুজনের মধ্যে একজন নিঃস্বার্থ উপকারী কে? এটা হচ্ছে দামেস্কাস শহরের যে ব্যক্তি। আর একজন হচ্ছে সকৃতজ্ঞ প্রত্যুপকারী। এই প্রত্যুপকারীটাকে আলী ইবনে আব্বাস। আর খলিফার মহত্ব এই রচনা প্রকাশিত হয়। এই খলিফার মহত্ব কীভাবে পরিচিত হয়েছে? যখন এই মহৎ মানে হচ্ছে দামেস্কাস শহরের ব্যক্তির কথা যখন এই খলিফা মামুনকে বলা হয়েছে, তখন তিনি একে কি করেন? ছেড়ে দেন এবং তাকে মুক্তি করে দেন এবং তাকে সসম্মানে তার দেশে ফেরত দেয়। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমরা চাও যে এই অধ্যায় থেকে আমি বারে অধ্যায়টা বলে ফেলছি, কেননা অধ্যায় নেই তো মূল, কিন্তু এটাই অধ্যায় নেই। তোমরা এখান থেকে যদি এই প্রত্যেকবার থেকে যদি কোনো গল্প যদি কোনো সৃজনশীল এবং এমসিকিউ আসে, তোমরা আশা করি দিতে পারবে। এবং এমসিকিউ এর জন্য তোমরা কি পড়বে হচ্ছে, দেখো এটা কত সালে করা হয়, আখান মঞ্জির কত সালে রচনা করা হয় এবং কোথা থেকে এটা নেওয়া হয়েছে। তারপর হচ্ছে কিছু এমসিকিউ আছে। তারপর হচ্ছে তোমার এই জন্মস্থান এবং জন্ম তারিখ। কি জন্মস্থান এবং জন্ম তারিখ? দেখো এই যে জন্মস্থান, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। আর হচ্ছে দেখো ডেমাস্কাস কোথাকার রাজধানী, তারপর হচ্ছে বাগদাদ কোথাকার রাজধানী, এগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা পারবে। বুঝছো? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা গল্পটা তোমাদের কাছে একবার বুলেটে গতিতে শেষ। ঠিক আছে, এখন তোমাদের টেস্ট পেপারে যত এই প্রত্যেকটা থেকে যত সৃজনশীল আছে এবং এমসিকিউ আছে, তোমরা শুধু সলভ করো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে ভাইয়া, তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য।